কেবিনের জানালায় আলতো করে আলো এসে পড়েছে। বাইরের নীরবতা যেন কেবিনের ভেতরে ভারী নিস্তব্ধতাকে আরো গাঢ় করে তুলছে। সোমো চুপচাপ বসে আছে বিছানায়, এক হাত পেটের ওপর রাখা। তার চোখে জল নেই, কিন্তু সেই নিস্তব্ধ দৃষ্টিতে যেন লুকোনো, তা যেন পুরো ঘরটাকে নিঃশব্দে কাঁদিয়ে দিচ্ছে। সে পেটের উপর হাত বুলিয়ে বলল, মা তো তোর জন্য স্বপ্ন বুনেছিল রে, তুই কি সত্যি আসবি না? সোমুর গলাটা কেঁপে উঠছে, বুকের ভেতরটা মুছে দিয়েছে। কাল অপারেশন, ডাক্তার বলেছে ঝুঁকি আছে কিন্তু জরুরি। সোমু জানে ওটা একটা টিউমার, কিন্তু সে জানে ওর মধ্যে একটা জীবন ছিল, ছোট্ট একটা আশা। সেটা ওর হৃদয়ে কোথাও আজ বেঁচে আছে। হঠাৎ হালকা দরজায় নক পড়ে। সোমু চোখ মুছে মুখ ফেরায়। সুমু, অনন্যা খাতুন, ঈশিতা, রিয়াজ আর ফিরোজা এসেছে। সবার মুখে চাপা বিষণ্ণতা। অনন্যা খাতুন সোমুর পাশে বসে হাত ধরে বললেন, তুমি একা একা কাঁদছিলে না তো? সোমু মাথা নাড়ে, কিন্তু তার চোখে নতুন জল চিকচিক করছে। অনন্যা খাতুন সোমুর মাথায় হাত রেখে বললেন, আমরা আছি তোমার পাশে মামনি, সব ঠিক হয়ে যাবে। তুমি খুব শক্ত মেয়ে, এত সহজে ভেঙে পড়ো না। ঈশিতা কিছু না বলে চুপচাপ সোমুর জন্য আনা কমলার রসটা গ্লাসে ঢেলে দেয়। রিয়াজ সোমুর অন্য হাত ধরে বলল, মাই পার্টনার, সব ঠিক হয়ে যাবে, তুমি কষ্ট পেও না। সোমু রিয়াজের দিকে তাকিয়ে আলতো হেসে অনন্যা খাতুনের উদ্দেশ্যেই বলে। অনন্যা বাকিরা আসেনি মা? খাতুন সোমুর কপালে আদরের পরশ এগিয়ে দিয়ে বললেন, রাতে সকলেই আসবে, ইভেন তোমার মামা শ্বশুর বাড়ির সকলেও আসবে। ঈশিতা সুমুর হাতে ফলের রসের গ্লাসটা দিল। সুমু খেতে চাইল না। ঠিক তখনই কেবিনের দরজাটা খুলে চেক শার্ট পরে ভেতরে ঢুকে শিহরাজ। চোখে হালকা ক্লান্তি, হাতে সুমুর পছন্দের কিছু চকলেট। তার চোখ সবার উপর দিয়ে চলে গিয়ে থামে সুমুর মুখে। সবাই এসেছো? সে সোজা এসে ফিরোজাকে কোলে নিয়ে ফিরোজার হাতে একটা চকলেট দেয়। ফিরোজা চকলেটটা নিতে চায় না। সে বলে, চকলেট তুমি নিউ ফ্রেন্ডকে দাও, নিউ ফ্রেন্ড কতটা করতে পারতে। সিরাজ আলতো হেসে ফিরোজার গালে ঠোঁট ছুঁয়ে বলে, পাকা বুড়িটা, তুমি একটা নাও আর একটা তোমার রিয়াজ ভাইয়াকে দাও, বাকিগুলো তোমার নিউ ফ্রেন্ডের জন্য। ফিরোজা তবুও নিবে না চকলেট। সে সিরাজের কোল থেকে নেমে ঈশিতার কোলে গিয়ে বলল, আমার নিউ ফ্রেন্ড তুতো না হওয়া পর্যন্ত আমি চকলেট খাবো না। সুমু অবাক হয়ে তাকালো ছোট্ট ফিরোজার দিকে। কত ভালোবাসে এই বাচ্চা মেয়েটা তাকে। ঈশিতা অনন্যা খাতুনের কাছে হাত রাখতে অনন্যা খাতুন আস্তে উঠে দাঁড়িয়ে বলল, তোমরা একটু কথা বলো, আমরা বাইরে আসি। কেবিনের দরজাটা নরম শব্দে বন্ধ হয়ে গেল। ঘরটা আবার নিস্তব্ধ, কেবল হৃদস্পন্দনের শব্দ যেন শোনা যায়। সিরাজ চুপচাপ তাকে আছে সুমুর দিকে। সুমুর স্নিগ্ধ মুখটা যেন কোনো অদৃশ্য শোকের নিচে চাপা পড়ে গেছে। চোখের কোণে একটা অস্পষ্ট ব্যথা, যেটা সে লুকোতে চায়। সিরাজ একটা গভীর ভারী দীর্ঘশ্বাস ফেলে সুমুর মন ভালো করার জন্য বলল, একটু আদর করবে বউ? একটা চুমু খাবে? আমি একটা চুমু খাবো বউ। সুমু চমকে তাকালো সিরাজের দিকে। সিরাজের ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি। সেই চেনা কঠিন মুখটা আজ এত কোমল লাগছে, যেন সুমুর সমস্ত কষ্ট একটুখানি হালকা হয়ে গেল। সে তাকিয়ে রইল তার খান সাহেবের চোখে। কি অপূর্ব দেখতে তার খান সাহেব। চোখের গভীরতা, গালের সেই হালকা খোঁচা খোঁচা দাঁড়িয়ে, আর ঠোঁটের কোণে সেই যে অদম্য ভালোবাসা রেখা। সবকিছুতে যেন সুমুর মন বসে যায়। সুমু শেহরাজের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে। শেহরাজ সুমুর চুলে আলতোভাবে হাত বুলিয়ে দেয়। হঠাৎই শেহরাজের মুখে একটা দুষ্টু হাসি খেলল। সে সুমুকে হাসানোর জন্য হালকা গলায় ক্লিয়ার করেই বলল, একটা চুমু খাই না বউ? সুমু মাথা তোলে। শেহরাজ সুমুর ডান গালে ঠোঁট ছুঁয়ে সুমুর দিকে তাকিয়ে সুমু নাকে নাক ঘষে গান ধরে, তোকে প্রথমবার দেখে চোখে চোখ রেখে কখন জানি না আমি কেস খেয়েছি, তোর মিষ্টি হাসিতে মন দিতে দিতে কখন জানি না আমি কেস খেয়েছি, স্বপ্নেরই জালে তোর হাই ভোল্টেজ গালে, স্বপ্নেরই জালে তোর হাই ভোল্টেজ গালে, যে হালকা ছোঁচে খেয়েছি, ও শিট সলিড কেস খেয়েছি, ও হো হো সলিড কেস খেয়েছি, যতই তোকে কাছে পাইও শোনা,
দিল মাঙ্গে যে আরো হাই হাই হাই, স্ট্রবেরি ক্যাডবেরি আনা তো না, এই ঠোঁটে তোকে যে চাই চাই চাই, স্বপ্নেরই জালে তোর হাই ভোল্টেজ গালে, এই হালকা ঠোঁটে খেয়েছি ও শিট সলিড কেস খেয়েছি, ও হো হো সলিড কেস খেয়েছি। সুমু হেসে দিল শেহরাজের গান শুনে। সুমুর হাসিটা ছিল এক টুকরো বৃষ্টির মতো, যা শেহরাজের মনে শান্তি দেয়। শেহরাজ মুগ্ধ হয়ে তাকিয়ে রইল তার প্রেয়সীর দিকে। এই হাসিটাই তো দেখতে চেয়েছিল সে। শেহরাজ হসপিটালে সুমুর পাশে দিন রাত কাটাচ্ছে। নিজের স্ত্রীকে ছাড়া এক মুহূর্ত সে থাকতে পারছে না। তাই শেহরাজের অফিসের সমস্ত দায়িত্ব গিয়ে পড়েছে শাহবাজের উপর। শাহবাজ এখন এসকে লাক্সের অফিসে হেড হিসেবে কাজ করছে। সে আগের থেকে অনেক বেশি কঠিন, রূঢ় আর নিয়মনিষ্ঠ হয়ে গেছে। মুখে কোনো হাসি নেই, চোখে কোনো, শুধু ক্লান্তি আর দায়িত্বের ভার। অফিসে এখন শেহরাজের সব বন্ধুরা কাজ করছে। আয়ুব, অমিত, রিশান, রাহিন সবাই একসঙ্গে ব্যস্ত। নতুন ব্র্যান্ড শুটিংয়ের প্রস্তুতি চলছে। স্যান্ডিও ওদের মার্কেটিং সেকশনে কাজ শুরু করেছে। অফিসের কাজে সকলে যার যার মতো ব্যস্ত। ইনা হেড ডিজাইনার হিসেবে নিজের কাজ শেষ করলো। একটা গুরুত্বপূর্ণ ফাইল তৈরি হয়েছে, যেখানে নতুন কালেকশনের কাপড়, ডিজাইন, থিম আর বাজেট অল কমপ্লিট নিটলে। তবে সমস্যা একটা, এই ফাইলটা এখন শাহবাজকে দিয়ে চেক করাতে হবে। আর তাতেই ইনার কেমন যেন লাগছে। সেই ঝগড়ার পর থেকে আর তারা দুজনে কথা বলেনি। ইনা নীরবে ফাইল হাতে নিয়ে উঠে দাঁড়ালো। ধীর পায়ে হেঁটে শাহবাজের কেবিনের সামনে এসে দাঁড়ালো। ইনাকে শাহবাজের কেবিনে সামনে দাঁড়াতে দেখে আয়ুব বলল, আজ আবারও যুদ্ধ লাগবে মনে হচ্ছে। ইনা শাহবাজের কেবিনে দরজা নক করলো। শাহবাজ গম্ভীর গলায় বলল, কামিন। ইনা কেবিনে ঢুকলো। শাহবাজ মাথা না তুলে বলল, বলুন কি দরকার? ইনা শান্ত গলায় ফাইল এগিয়ে দিয়ে বলল, এইটা অ্যাপ্রুভাল লাগবে কাল প্রেজেন্টেশনে। শাহবাজ ফাইল খুলে পড়তে লাগলো। তার ফ্রি কুচকে গেল। সে রাগান্বিত কণ্ঠে বলল, বাজেট ব্রেকডাউন, এই জায়গায় ভুল। ফেব্রিক সোর্সিং এর রেফারেন্স নেই, টাইমলাইন মিসম্যাচ করেছে। আপনি এগুলো দেখেননি? ইনা একটু চড়া স্বরে বলল, আমি সব দেখে দিয়েছি, আপনি ভালো করে দেখে নিন। শাহবাজ ঠান্ডা গলায় বলল, আপনি ভুল করেছেন, অ্যাকসেপ্ট ইট। ইনা গর্জে উঠল, আমি কারোর সামনে মাথা নিচু করি না মিস্টার শাহবাজ খান, স্পেশালি হোয়েন আই নো আই ডিড ইট রাইট। শাহবাজ চেয়ার থেকে উঠে দাঁড়ালো। সে রাগান্বিত স্বরে বলল, আপনার অ্যাটিটিউড এই অফিসে চলবে না। পার্সোনাল ফিলিংস থেকে ডিসিশন নিচ্ছেন আপনি। দ্যাটস নট প্রফেশনালিজম, মিস ইয়ানা। ইনার গলা স্বর আরো চড়া হলো। পার্সোনাল ফিলিংস? আপনি নিজের পার্সোনাল ইগো নিয়ে পুরো অফিস চালাচ্ছেন। বাইরে থেকে সবাই থমকে গেছে। কেবিনের কাছে জানালার ওপাশে চোখে চোখ রেখে তাকিয়ে আজ অমিত, আয়ুব, স্যান্ডিরা। শাহবাজ কাগজ ছুঁড়ে দিল টেবিলের উপর। রিরাইট দ্য প্রপোজাল, প্রপারলি না পারলে লিভ দ্য ডেস্ক। ইনা গর্জন করে বলল, আপনি কে আমাকে এইভাবে বলার? এই কোম্পানির বস জানে আমি কেমন কাজ করি। এই অফিস এখন আমার অধীনে। কাজ ঠিক না হলে আপনি যেমনই কাজ করেন না কেন, আমি ভুল দেখবই। একদিন আপনি বুঝবেন, সব ভুল ধরলেই কেউ বড় বস হয় না মিস্টার খান। দিস ইজ প্রফেশনাল স্পেস, কোনো সার্কাস দেখানোর জায়গা না। প্রফেশনাল স্পেসে মানুষ মানুষকে সম্মান দেয়। আমি এখানে কাজ করতে এসেছি, সার্কাস দেখাতে না। কারোর ব্যক্তিগত নাটক হ্যান্ডেল করার জন্য আমি দায়ী না। তাহলে ওটা প্রমাণ করেন, প্যাশন দিয়ে নয়, প্রিসিশন দিয়ে। ফাইলটা ফেরত নিয়ে যান এবং আগামী 1 ঘন্টার মধ্যে ঠিক করে নিয়ে আসেন। নো এক্সকিউজ। ইনা ফাইলটা নিয়ে বেরিয়ে যাবার আগে আয়ুবরা কেবিনে ঢুকল। শাহবাজ চোখ বড় করে বলল, তোরা সবাই কেবিনে ঢুকলি কেন? নিহাল ঠোঁট টিপে হেসে বলল, আর আমরা দেখলাম তুই ইনায়াকে কাছে চিবিয়ে খেয়ে ফেলবি এমন একটা অবস্থা, তাই রেস্কিউ মিশনে এসেছি। শাহবাজ হেসে বলল, আহ কি ডায়লগ! প্যাশন নয়, প্রিসিশন দিয়ে প্রমাণ করুন। ভাইরে ভাই, হিরো হিরোইন এক প্রেমে থাকলে এরকম আগুন লাগে। নিহাল বলল, অফিসে কি দারুণ টিভি সিরিজ চলতেছে। রিশান ক্যামেরা অন করে বলল, তোরা ঝগড়া কর, আমি তোদের একটা রিলস বানাই। শাহবাজ চল শক্ত করে দাঁড়িয়ে বলল, সবাই বের হয় এখনই, আর যাকে তাকে আমার সাথে জড়াবি না। ইনা রাগ আর অপমান ঘিরে বলল, আমি নিজের কাজ আর সম্মান দুটোই গুরুত্ব দেই। আপনি সেটা বোঝেন না, কারণ আপনি আপনার ইগো ছাড়া কিছুই দেখতেই পারেন না।
তা মানুষকে মানুষ বলে ভাবেনও না, ভাবেন আপনি একাই সব। শাহবাজ এক ধাপ এগিয়ে বলল, আপনি জানেন আপনি ঠিক কোন জায়গায় হাত দিয়েছেন আর কাকে কি বলছেন? আপনি আমার সম্পর্কে ভুল ধারণা নিয়ে বসে আছেন। তাহলে কি সকলকে দেখাচ্ছেন যে আপনি আমার সাথে তর্কে জড়ানোর ক্ষমতা রাখেন? এই না আর কিছু বলতে ইচ্ছে করলো না। সে বেরিয়ে গেল কেবিন থেকে। সবাই বাইরে যাও, এখনই যাও, আমি কাউকে দেখতে চাই না। সবাই চুপসে গিয়ে হাসতে হাসতে একে একে বের হয়ে যায়, কিন্তু বাইরে দাঁড়িয়ে আবার ফিসফিস চালাতে শুরু করে আইয়ুবরা। আরবাজ চোখ চিপে হেসে বলে, একদিন ওরা একসাথে কফি খাবে, আমি বাজি রাখলাম। না ভাই, কফি না, ওরা একসাথে ফাইনাল করবে। স্যান্ডি ফিসফিস করে বলল, ওরা ঝগড়ার মাধ্যমে প্রেম করে, আর ওদের ঝগড়াটা আমাদের বিনামূল্যে এন্টারটেনমেন্ট। হাসপাতালের কেবিনটা নিস্তব্ধ। বাইরের করিডোরে চিমচিমে আলো জ্বলছে, কিন্তু সুমুর কেবিনের ভেতরে সব আলো নিভিয়ে রাখা, যেন ঘুমটা ভেঙে না যায় সোমর। সন্ধ্যা নামার কিছুক্ষণ আগেই পেটে হঠাৎ আবারও ব্যথা শুরু হয়েছিল তার। সুমুর কুচকে যাওয়া মুখ দেখে সিরাজ ডাক্তারকে ডাকে। এক ডোজ ঘুমের ইঞ্জেকশন দেওয়ার পর সুমুর শরীর নিস্তেজ হয়ে আসে, চোখ জোড়া ভারী হয়ে বন্ধ হয়ে যায়। এখন গভীর ঘুমে আচ্ছন্ন সোম। সিরাজ আজ সারাদিন সুমুর কাছেই ছিল, একবার নড়েনি তার প্রেয়সীর কাছ থেকে। কিছুক্ষণ আগে সুমুর প্রয়োজনীয় কিছু জিনিস আনতে বাইরে গেছে। বডিগার্ড দুজনকে কেবিনের সামনে থেকে সরতে না বলে গিয়েছে। সিরাজ হসপিটাল থেকে বের হতে গার্ড দুজনের পাশের ক্যান্টিনে নাস্তা খেতে গেছে, এই ভেবে সে কয়েক মিনিটে ফিরে আসবে। সুমুর ক্যাবিনের সামনে এখন একেবারেই শূন্য। কখনো কখনো কেউ কেউ যাওয়া আসা করছে, তবে সুমুর জন্য পাহারাতে কেউ নেই। হঠাৎ সুমুর ক্যাবিনের দরজাটা ধীরে ধীরে খুলে গেল। হসপিটালের করিডোরে সাদা আলো ঢুকে পড়লো ক্যাবিনের অন্ধকারে। আলো এসে পড়ল সুমুর নিস্তেজ ঘুমন্ত মুখটাতে। তবে ঘুমের ইঞ্জেকশনের ফলে সুমুর ঘুমের ব্যাঘাত ঘটল না। একজোড়া পা ধীরে ধীরে ঢুকে পড়লো কেবিনের মধ্যে। ভেতর থেকে ধীরে ধীরে দরজাটা বন্ধ করে দিল। ক্যাবিন রুমটা আবার নিস্তব্ধ হয়ে গেল। শুধু শোনা যাচ্ছে সুমুর ধীর নিঃশ্বাস আর সেই আগন্তুকের ধীরে ধীরে এগিয়ে আসার পায়ের শব্দ। সুমু ঘুমে তলিয়ে পরিপাটি, চুলগুলো এলোমেলো ছড়িয়ে আছে বালিশের উপর, নিঃশ্বাস ওঠানামা করছে। হঠাৎ পাশে রাখা সুমুর ফোনে নোটিফিকেশন এলো, সঙ্গে সঙ্গে ফ্ল্যাশ লাইট জ্বলে উঠল। আলোটা গিয়ে পড়লো সুমুর মুখে। মৃদু আলোতে সুমুর মুখটা দেখতে পেয়ে সুমুর মাথায় দুবার হাত বুলিয়ে দিয়ে সুমুর কপালে ঠোঁট ছোঁয়ালো সিরাজ। তারপর কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে রইল সুমুর দিকে। সে ধীরে ধীরে ঝুঁকে এলো, খুব আলতো করে ঠোঁট ছোঁয়ালো সুমুর শুকিয়ে যাওয়া ঠোঁটে, যেন প্রাণহীন ঠোঁটে প্রাণ ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা। শুকিয়ে যাওয়া ঠোঁট জোড়া একটু ভিজিয়ে দেওয়ার ইচ্ছে। সে একটা নিঃশ্বাস টেনে বলল, যতদিন তুমি আছো ততদিনই আমি আছি সুইটহার্ট। যদি তোমাকে এই দুনিয়াতে 100 জন কেন কারণ ছাড়াই নিঃস্বার্থভাবে ভালোবাসে, তাহলে তাদের মধ্যে একজন আমি। যদি তোমাকে এই দুনিয়াতে কোনো কারণ ছাড়াই নিঃস্বার্থভাবে একজন ভালোবাসে, তাহলে সেই একজন আমি। আর যদি তোমাকে এই দুনিয়াতে কেউ ভালোই না বাসে, তাহলে বুঝে নিও এই আমিটা আর বেঁচে নেই। সিরাজ পকেট থেকে ফোনটা বের করে স্যান্ডিকে কল করলো। স্যান্ডি কল পিক করতেই তাকে কিছু বলার সুযোগ না দিয়ে শীতল গলায় বলল, স্যান্ডি কেবিনের বাইরে একটা চেয়ার রাখো আর এই ফ্লোরটা এক্ষুনি ক্লিয়ার করো। কেউ যেন এদিকে না আসে, কেউ না। এই ফ্লোরের সবগুলো সিসিটিভি ফুটেজ এখনই অফ করে দাও। পাল্টা কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল সিরাজ। সে গিয়ে সুমুর পাশে বসলো। সুমুর মাথায় হাত বোলাতে বোলাতে মৃদু স্বরে গান ধরল। থামলো সিরাজ, কিছুক্ষণ চুপ করে থেকে আবারও বলল, পাপীদের হয়তো ভালোবাসতে নেই সুইটহার্ট, ভুল হয়তো করেছি। নিজের পাপী হৃদয় দিয়ে এক পবিত্র মায়াবতীকে ভালোবেসে ফেলেছি। আমরা হয়তো অচেনাই ভালো ছিলাম। পাপীদের পবিত্রতাকে ভালোবাসতে নেই। তোমাকে ভালোবেসে আমার পাপ কিছুটা মোচন হলেও তোমাকে পাপী বানিয়েছি আমি। ভালোবাসার নামে তোমাকে শুধু কষ্ট দিলাম। ভুল করেছি আমি, পবিত্রতাকে পাপের ছায়া দিয়েছি। আমি তোমাকে ভালো না বাসলে হয়তো তোমার পৃথিবীটা অন্ধকারে নামতো না আমার ছোঁয়ায়। আর দুজন নিজেদের ফ্লোরে ফিরে এলো, কিন্তু ফ্লোরটা অস্বাভাবিক রকমের শান্ত। চোকাচোকি করে থমকে দাঁড়ালো দুজনে। তাদের মনে প্রশ্ন এলো, এই জায়গা তো সবসময় প্রাণচঞ্চল থাকে, হঠাৎ এত নিস্তব্ধ কেন? তারা ধীরে ধীরে এগিয়ে গেল সুমুর কেবিনের দিকে। দরজার সামনে আসতে চোখ ছানাবড়া হয়ে গেল তাদের। স্যার বলে একজন গার্ড বিস্ময়ে দৌড়ে গিয়ে বসে পড়লো সিরাজের পায়ের কাছে। সিরাজ খান নির্বিকার বসে আছে একটা চেয়ারে, তার সামনে রাখা
সেন্টার টেবিলের উপর পা তুলে রেখেছে অবলীলায়, হাতে বিরিয়ানির প্যাকেট ধরা, মাথা চেয়ারের পেছন দিকে হেলিয়ে চোখ বন্ধ করে রেখেছে, যেন রাজকীয় শান্তিতে বিরিয়ানি উপভোগ করছে সে। চামচ দিয়ে অল্প অল্প করে তুলে নিচ্ছে বিরিয়ানি, তারপর ধীরে ধীরে খেয়ে যাচ্ছে, যেন বাইরের কোনো দুনিয়ার কিছুর হুঁশ নেই তার। স্যান্ডি রোবটের মতো একদম স্থির হয়ে দাঁড়িয়ে, মুখে কোনো অভিব্যক্তি নেই, চোখে মুখে এক ধরনের ভয়ের ছায়া। গার্ড দুজন মাথা নিচু করে সিরাজের পায়ের কাছে বসে পড়ল, একের পর এক কঞ্চ কাঁপিয়ে বলতেই লাগলো, স্যার আমরা বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে স্যার, মাফ করে দিন। কিন্তু সিরাজের দিকে থেকে কোনো সাড়া নেই। তিনি যেন তাদের অস্তিত্ব টেরি পাচ্ছে না। চোখ বন্ধ তার, মুখের অভিব্যক্তি এক বিন্দুও নেই তার। চামচে ধরা বিরিয়ানির প্রতিটি কণা যেন তার কাছে এই মুহূর্তে পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। চেয়ারের পেছনে হেলান দিয়ে বসে থাকা এই মানুষটার সামনে এখন সময় থমকে গেছে। গার্ডদের কাঁপতে থাকা কঞ্চ, স্যান্ডির জমে থাকা দৃষ্টি, সব কিছুকে উপেক্ষা করে সিরাজ খান তার নিজস্ব রাজ্যে নির্বিকারভাবে বিরিয়ানি খেয়ে যাচ্ছে। গার্ড দুজনের কাপা কাপা গলায় বলা প্রতিটি কথা যেন বাতাসে মিলিয়ে গেল, সিরাজ খানের কানে একটিও ঢুকলো না। তিনি ধীরস্থির ভঙ্গিতে পুরো বিরিয়ানি প্যাকেটে শেষ করল। বিরিয়ানির মশলার টান, চামচের শব্দ আর গার্ডদের নিঃশ্বাস সব মিলিয়ে এক ধরনের অদ্ভুত থমথমে পরিবেশ। বিরিয়ানি শেষ করে সিরাজ মাথাটা একটু তুলে নিঃশব্দে হাত বাড়িয়ে পানির বোতলটা নিল টেবিল থেকে। কোনো তাড়াহুড়া বা রাগ নেই, আর তার মধ্যে এক নিঃশ্বাসে পুরো পানির বোতলটা শেষ করে ফেলল সে। তারপর ধীরে ধীরে তাকালো গার্ড দুজনের দিকে, চোখ দুটো তখনও শান্ত তার, কিন্তু সে শান্ততার নিচে এক ভয়ঙ্কর গর্জন যেন ঘুমিয়ে আছে। গার্ডদের গা দিয়ে ঘাম ছুটতে লাগলো, স্যান্ডির মুখে তখনও কাঠের মতো শক্ত। সিরাজ ঠান্ডা গলায় বললাম, ডিউটি করতে করতে তোদের এতটাই খিদে পেয়ে গেল যে তোরা আমার প্রাণ ভোমরাকে একা রেখে খেতে চলে গেলি। তার কণ্ঠে রাগ নেই, কিন্তু সিরাজের নরম গলার নিচে জমে থাকা বিস্ফোরণ ঠিকই টের পাচ্ছে সবাই। গার্ড দুজন কাঁপতে কাঁপতে ভয় ঠোক গেল, একসাথে বলে উঠল, আমাদের ভুল হয়ে গেছে স্যার, আর কোনোদিন এমন ভুল হবে না, কথা দিচ্ছি। সিরাজ একরকম হেলে পড়ে থাকা অবস্থায় হঠাৎ একটা ভয়ঙ্কর ঠান্ডা হাসি হাসল। সেই হাসিতে যেন গার্ডদের শিরা পেয়ে ঠান্ডা স্রোতই নামতে লাগলো। গার্ডদের অবস্থা দেখে হাসি থামিয়ে দিল সিরাজ, গলা আরেকটু নামিয়ে কণ্ঠে তীব্র অথচ ঝাঁঝা হতাশা নিয়ে বলল, আর কোনোদিনও ভুল করার সুযোগটাই তো পাবি না তোরা, তাহলে কিভাবে ভুল করবি? দুজন সিরাজের পায়ের কাছে পড়ে এক প্রকার প্রাণ ভিক্ষা চাইতে লাগলো। স্যার আর একটা সুযোগ দিন প্লিজ স্যার, ভুল হয়ে গেছে। তাদের কণ্ঠে কান্না আর আতঙ্ক মিলেমিশে একাকার একসাথে বেরিয়ে এলো। সিরাজ চোখ বুঝে কিছুক্ষণ ওদের আহাজারি শুনল, তারপর ঠোঁটের কোণে এক রহস্যময় অদ্ভুত হাসি টেনে নিয়ে শান্ত গলায় বলল, চল তোদের একটা সুযোগ দেই। গার্ড দুজনের চোখে একটুখানি আলো ফুটলো, মনে হলো বুঝি মৃত্যুর দরজা থেকে ফিরতে চলেছে তারা। কিন্তু সিরাজ হঠাৎ ওদের মুখের দিকে তাকে বাঁকা হেসে নির্দিষ্ট ছন্দ গলায় বলল, মূর্খের দল। তারপর স্যান্ডির দিকে না তাকিয়ে বলল, সান নিয়ে আসো। স্যান্ডি বিন্দুমাত্র দেরি না করে মাথা নিচু করে সম্মতি জানালো। এরপর পাশের কেবিনে চলে গেল। মিনিট খানিক বাদে সান বের হয়ে এলো, হাতে একটা বড় পার্সেল নিয়ে। স্যান্ডির পেছনে আরো দুজন লোক বেরিয়ে এলো, ওদের হাতেও বড় বড় পার্সেলগুলো রাখা হলো একে একে টেবিলের পাশে। স্যান্ডির সাথে আসা বাকি দুজন দ্রুত হাত চালিয়ে পার্সেল খুলে ফেলল। ভেতর থেকে বেরিয়ে এলো বিরিয়ানির প্যাকেট। বিরিয়ানির সুগন্ধে পুরো ফ্লোর ভরে উঠল। গার্ডদের মুখে ততক্ষণে ভয়, কৌতূহল আর ঘাম একসাথে মিশে গেছে। সিরাজ তখনও চেয়ারে হেলান দিয়ে বসে হালকা হাসি নিয়ে গার্ড দুজনের দিকে তাকিয়ে বলল, এখানে কতগুলো বিরিয়ানির প্যাকেট আছে জানিস? গার্ড দুজন একসাথে ঠোক গিলে বলল, না স্যার। সিরাজ ঠোঁটের কোণে একটু হাসি টেনে নিয়ে বলল, 500 প্যাকেট। কিন্তু সে একটু থেমে আবার বলল, এগুলো এখানে কেন এনেছি জানিস? গার্ড দুজন আরো ভয় ভয় মাথা নেড়ে বলল, না স্যার। সিরাজ এবার স্যান্ডির দিকে তাকালো, চোখে ক্লান্তি, মুখে একটা হালকা আফসোস নিয়ে বলল, ये लोग कौन है यार, कहाँ से आते हैं ये लोग? अरे कोई इन दोनों को समझाओ, ये जीना चाहते हैं लेकिन कैसे जिएंगे? इन दोनों को तो मेरे एक सवाल का जवाब भी नहीं मालूम। बिंदु मात्र हासलो ना, से एकटू भावुक हुए बोला, सर ये दोनों आपकी है, बॉडीगार्ड है, आप इन्हें पहचान नहीं रहे। সিরাজ ধীরে ঘুরে তাকালো স্যান্ডির দিকে।
স্যান্ডি এক আঙুল ঠোঁটে চেপে নিঃশব্দে দাঁড়িয়ে রইল। ঠোঁটের কোণে এক চিলতে হাসি নিয়ে বলল, তোরা দুজন আমার বউকে এখানে একা ফেলে খেতে চলে গেছিস? হ্যাঁ। সে একটু থেমে চোখ নামিয়ে ধীর গলায় বলল, যেহেতু তোরা দুজন আমার বউকে এখানে একা ফেলে রেখে খেতে গেছিলি, মানে তোদের কাছে আমার বউয়ের নিরাপত্তার থেকেও খাওয়াটা বেশি জরুরি ছিল। আর তাই আজ আমি তোদের দুজনকে মন প্রাণ পেট কিডনি লিভার ফুসফুস সব কিছু ভরে খাওয়াবো, যাতে তোদের জীবনেও আর ডিউটির সময় খিদে না পায়। সিরাজের কণ্ঠে ছিল না কোনো উচ্চ শব্দের ধমক, বরং এতটাই ঠান্ডা ছিল যেন কিছুই হয়নি। গার্ড দুজন শিউরে উঠল, সে জমে গেল ওদের। সিরাজ চোখ বন্ধ করে ঘাড়ের পেছনের দিকটায় হাত দিয়ে ধরে একবার বামে টানে ঘোরালো, তারপর ধীরে চোখ খুলে বলল, এই সান, আমার গান কই? কতটা ছুরির মতো চুড়ে এলো স্যান্ডি এক মুহূর্ত দেরি না করে। সাইলেন্সার লাগানো দুটো গান সিরাজের হাতে ধরিয়ে দিল। সিরাজ গানটা হাতে নিল, তারপর মাথা নিচু করে ভয়াবহ ছাঁচা কঞ্চে বলল, এখানে আছে 500 প্যাকেট বিরিয়ানি। তোরা দুইজন 250টা করে প্যাকেট পাবি। চিন্তা করিস না, তোদের লাগলে আরও আনা হবে। এখন মূল কথা হচ্ছে, যতক্ষণ খেতে পারবি ততক্ষণ তোরা বাঁচবি, মানে যতক্ষণ তোদের মুখ চলবে ততক্ষণ তোরাও চলবি। যেই মুহূর্তে খাওয়া থামাবি সেই মুহূর্তেই তোদের খিদে নামের পাখিটাকে আমি এমন এক ট্যুরে পাঠাবো, রিটার্ন টিকিট তো দূরের কথা, কফিনটাও খুঁজে পাওয়া যাবে না তোদের দুজনের। গার্ড দুজন এবার কাঁদতে কাঁদতে বলল, স্যার প্লিজ স্যার, এবারের মতো ক্ষমা করে দিন। সিরাজ একটু বিরক্ত মুখে গানের মুখটা নিজের দিকে পয়েন্ট করে বলল, বোকার দল, আমার কাছে প্রাণ ভিক্ষা মানে আরও তাড়াতাড়ি মৃত্যুকে ডেকে আনা। মৃত্যুর আগে তোদের মৃত্যুর 40 তোদের খাওয়াচ্ছি আমি। ধর, যদি তোরা 30 মিনিট ধরে খাস তাহলে ওই 30 মিনিটই তোদের লাইফ লাইন। তোদের উচিত ওই 30টা মিনিট প্রাণ খুলে বাঁচা। আর ক্ষমা, আরে এই সান, এরা কারা? এতদিন ধরে আমার সাথে কাজ করে অথচ এরা এখনো পর্যন্ত আমাকেই চিনতে পারিনি। অবশ্য আমাকে তো আমি নিজে এখন পর্যন্ত চিনতে পারলাম না, তোরা কিভাবে চিনবি? বাট তোরা এটা জানিস না, আমার ডিকশনারিতে দয়া, মায়া, ক্ষমা এগুলো পুরনো পাতা ছেঁড়া শব্দ। আমার অভিধানে শুধু একটাই শব্দ আছে, ফিনিশ। সিরাজ চেয়ার থেকে উঠে একটু পেছনে সরে দাঁড়ায়। গার্ড দুজন কাঁপতে কাঁপতে খাবার গিলতে থাকে। 3 প্যাকেটের পর আর পারছে না তারা। একজন হেঁচকি তোলে, সিরাজ কপাল কুঁচকে চেয়ে থাকে। ব্যাস এইটুকুই তোদের খিদে? এর জন্য আমার বউকে একা রেখে চলে গেলি? পরক্ষণে কোনো শব্দ না করে দুজনের কপালে দুটো নিখুঁত গুলি ঠুকে যায়। রক্ত ছিটকে পেছনে দেয়ালে গিয়ে লাগলো। সিরাজ এবার স্যান্ডির দিকে ঘুরে বলল, আচ্ছা, এরা নাকি আমার গার্ড ছিল এতদিন? কথাটা বলে যে রক্তচক্ষু নিয়ে স্যান্ডির দিকে তাকিয়ে বলল, এই জায়গাটা সুন্দর করে ক্লিন করো, এদের দেহ কেটে টুকরো টুকরো করো, তারপর হিউম্যান ফ্ল্যাশ দিয়ে আফগানি স্টাইলের হিউম্যান ফ্ল্যাশ কাভার তৈরি করো। আজ রাস্তায় যত কুকুর আছে তাদের খাওয়াও। ওগুলো রাস্তায় যেসব অভুক্ত আছে তাদের বিলিয়ে দাও। আজ মানব সেবার সাথে কুত্তা সেবাও করে আসো। মানব জাতি মনে না রাখুক, কুত্তা জাতি মনে রাখবে। কথাগুলো বলে চলে গেল সেরা। স্যান্ডি আর কিছু লোক এনে নিজের কাজে লেগে পড়ল। পাতালপুরীর মধ্যে খুব বড় ঝড় বয়ে গেছে আজ। রায়ান আজ অশান্ত। মাহিন আর রুদ্র কিছুতেই তাকে সামলাতে পারেনি। পুরো রুমটা তছনছ করে ছেড়েছে সে। এখন চুপচাপ দাঁড়িয়ে সিগারেট টানছে। মাহিন আর রুদ্র মাথা নিচু করে রায়ানের পেছনে দাঁড়িয়ে আছে। রায়ান সিগারেটের লাস্ট টান মেরে বলল, হলো না দেখা, ওই আজকে চলে গেল। কেবিনের ভিতরে ঢুকে দরজা লক করে দিল। ও কি করছে আমার সুহাসিনীর সাথে? আমার সহ্য হচ্ছে না মাহিন। সে ঘুরে দাঁড়ালো, চোখ জোড়া দিয়ে আগুনে ফুলকি ঝরছে তার। একটানে শার্টের বোতাম ছিঁড়ে বুকের দিকটায় দেখিয়েই বলল, এইখানে আমার খুব ব্যথা করছে মাহিন। আচ্ছা, আমি তো একটা পশু, পশুদের তো দয়া মায়া হৃদয় বলে কিছু নেই, তাহলে আমার মতো পশুর ওই মেয়েটার জন্য কষ্ট হচ্ছে কেন? কেন আজকের সাথে ওকে সহ্য হচ্ছে না আমার? আমার হৃদয় নেই, তাহলে এখানে জ্বলে কেন? তাহলে কি আমার মধ্যে হৃদয় আছে? আমার মতো পশুর মধ্যে কি হৃদয় জন্মেছে রুদ্র?
কথাগুলো বলে সে আর একটা সিগারেট ধরালো। তারপর সেই জ্বলন্ত সিগারেটটা চেপে ধরলো তার বুকের বাঁ পাশে। মাহিন আর রুদ্র এগিয়ে আসতে গেলে রায়ান এক হাত উঁচু করে থামালো তাদের। পুরো সিগারেটটা পুড়ে শেষ হতে সে বুকের থেকে সরিয়ে ফেলে দিয়ে একটা ছুরি হাতে নিয়ে তুলে নিল। ধীর পায়ে হেঁটে গিয়ে দাঁড়ালো আয়নার সামনে। পুরো শার্টটা খুলে মেঝেতে ছুঁড়ে মারলো। আয়নার দিকে তাকিয়ে নিজেকে বলল, মিস্টার রায়ান চৌধুরী, সে তোকে দেখে লজ্জা হচ্ছে আমার। একটা মেয়ের জন্য আজ তোর এই অবস্থা। তুই না পশু ছিলি? হৃদয় কোথা থেকে কোথা আসলো তোর মধ্যে? যে হৃদয় তোর বুকের মধ্যে থেকে অন্য একটা নারীর জন্য কাঁদে, ব্যথা করে, যন্ত্রণা দেয়, কষ্ট পায়, সেই হৃদয় এই রায়ান চৌধুরী চায় না। কতগুলো বলে ছুরি দিয়ে খুব দক্ষ হাতে বুকের উপর গভীর দাগ কাটলো রায়ান। রক্ত গড়িয়ে পড়তে লাগলো তার বুক দিয়ে। সেদিকে রায়ানের কোনো হেলদোল নেই। তার মনে হলো এই যন্ত্রণার থেকে তার বুকের ভেতরে বেশি যন্ত্রণা হচ্ছে। সে ছুরি দিয়ে খুব সুন্দর করে দক্ষ হাতে গভীর ক্ষত করে সোমো নামটা লিখলো তার বুকের উপর। রায়ানের প্রশস্ত বুকটা রক্তে লাল হয়ে উঠল। মাহিন আর রুদ্র স্তব্ধ হয়ে তাকিয়ে আছে তার দিকে। কারো সাহস নেই এক কদম এগোনোর। রায়ানের চোখে এখন এক আশ্চর্য নিঃসঙ্গ জ্বালা জ্বলছে। সে আয়নার দিকে তাকিয়ে ছোঁচ কামড়ে ধরে ফিসফিসিয়ে পড়ল, ভুল করেছিলি রায়ান। তুই মনে করেছিলি তুই পশু, কিন্তু তোর মধ্যে যে একটা মানুষ মরার মতো বেঁচে আছে সেটা বুঝলি না। তোর মধ্যে সেই মানুষটাকে বাঁচিয়ে তুলেছে এই মেয়ে, যার নাম সোমু। তুই এখন ওই মেয়েকে ভালোবেসে ফেলেছিস। একটা বিবাহিত মেয়ে তুই ভালোবেসে ফেললি। তোর মতো মানুষের জন্য ভালোবাসা মানেই ধ্বংস। এক মুহূর্ত থেমে সে আবার ছুরির দিকে তাকায়। তারপর মৃদু হেসে বলল, আজকে তুই জিতে গেলি, কিন্তু মনে রাখিস আমি জানোয়ার হয়ে ফিরে আসব। তোর কাছে ও শুধু কষ্ট পাচ্ছে, কাঁদছে। আমার সুহাসিনীর চোখের এক ফোঁটা অশ্রু মানে কারো রক্তপাত। ওকে আমি আমার কাছে নিয়ে আসব, খুব আদরে রাখবো। তারপর সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যায়। এক হাতে বুকে চেপে ধরে। রক্ত ফোঁটা ফোঁটা মেঝেতে পড়ছে। মাহিন ধীরে বলে। রায়ান ঘাড় ঘুরিয়ে তাকায়। চোখে জল না থাকলেও তার দৃষ্টি জ্বলছে অন্ধকারের এক যন্ত্রণায়। না, এই কষ্টটাই আমার শাস্তি। রায়ান বেরিয়ে যায় রুম থেকে। রুমের দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। নিজের রুমে ফিরে দরজাটা বন্ধ করে দিল সে। পুরো অন্ধকার রুমটা। ফোনের ফ্ল্যাশ অন করে নিঃশব্দে হুইস্কির বোতলটা তুলে নিল হাতে। তারপর ককটা খুলে এক চুমুক বসালো। জ্বলন্ত একটা ঢেউ যেন বুকের ভেতরটা ছড়িয়ে পড়লো তার। মেঝের উপর এলোমেলো হয়ে বসে পড়ল সে, মাথা নিচু, চোখে একরাশ অন্য মনস্কতা নিয়ে খুব ধীরে ফিসফিস করে গেয়ে উঠল, রাতেরি আধারে অজানার ছোঁয়া, মায়াবী চোখে কি মায়া, যেন গোধূলি আবির মাখা, কি নেশা ছড়ালে, কি মায়ায় জড়ালে, কি নেশা ছড়ালে। থামকালো রায়ান। হুইস্কির বোতল আরেকটা চুমুক দিয়ে বোতলটা নামিয়ে রাখলো মেঝেতে। পকেট থেকে আবার ফোনটা বের করে ফ্ল্যাশ অন করতেই ঘরটা আলোকিত হয়ে উঠল। না, ঠিক আলোই নয়, আলোতে ধরা পড়া এক উন্মাদ ভালোবাসা তার। রায়ান পুরোটা রুম সুমুর বড় বড় ছবির ফ্রেম আর স্ট্যান্ডি দিয়ে সাজানো। রুম জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সুমুর ছবি আর লাইফ সাইজ স্ট্যান্ডিগুলো যেন নিঃশব্দে কথা বলে উঠল। যেগুলোতে একটায় সুমু দাঁড়িয়ে হাতের উপরে প্রজাপতি খেলছে তার, আর সে প্রাণ খুলে হাসছে। আরেকটায় সুমু কালো শাড়ি পরে আয়নার সামনে চুলে হাত দিয়ে খোপা বাঁধছে একদম গিন্নিদের মতো করে। আরেকটায় বসে আছে এক কোণে গালে হাত দিয়ে ছোটে একটা মিষ্টি হাসি নিয়ে। এমন অনেকগুলো স্ট্যান্ডি রুমের মধ্যে সাজিয়ে রেখেছে রায়ান। প্রতিটা স্ট্যান্ডি আলাদা আলাদা ভঙ্গিতে বানানো। রায়ান ধীরে ধীরে এগিয়ে গেল একটা স্ট্যান্ডের দিকে, আলতো হাতে ছুঁয়ে দিল সুমুর হাস্যজ্জ্বল মুখটা। রায়ান আলতো হাসল, তারপর চোখ বন্ধ করে ফিসফিস করে গেয়ে উঠল, রোজ সকালে তোর মায়াবী ছবি, চোখে ভাসে তোর মিষ্টি হাসি,
বেলিগাতা তোর চুলের বানি, মায়াপূর্ণ তোর চোখের চাহনি, ভালোবাসি তোকে সুহাসিনী, ভালোবাসি শুধুই তোকে। গান থামিয়ে রায়ান উম্মাদের মতো হাসতে লাগলো। তার এই হাসিতে কোনো প্রাণ নেই, আছে শুধু ধ্বংসের নেশা। সুমুকে দেখতে আজ হাসপাতালে ভিড় জমেছে। কাল সকালে তার অপারেশন, তাই প্রিয়জনরা ছুটে এসেছে দেখার জন্য। চৌধুরী বাড়ির সবাইও এসেছে, আরিয়ানও এসেছে। কেবিনের পথে তাকে আটকে দেয় শেহরাজ। আরিয়ান এখন কেবিনের দরজার পাশে দাঁড়িয়ে ভেতরকার কাচের ঘেরা দেয়ালের দিকে ব্যাকুল দৃষ্টিতে তাকিয়ে এক ঝলক সুমুকে দেখার জন্য তার চোখ মরিয়া হয়ে আছে। এদিকে রোজা কারোর সঙ্গে ফোনে কথা বলছিল। কথা শেষ করে ক্যাবিনের দিকে এগিয়ে এসে দেখে আরিয়ান দরজার পাশে দাঁড়িয়ে। রোজা কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলো, আর কি হয়েছে ব্রো, ভেতরে যাওনি কেন? আরিয়ান দাঁত চেপে গলা নামিয়ে বলল। রোজা সিব্বাল এসকে আমাকে ঢুকতে দেয়নি। কিছুটা অবাক, কিছুটা বিরক্ত মুখে প্রশ্ন ফুটে উঠল, আর কিছু বলল না সে। রোজা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে আরিয়ানের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর ঠোঁটে হালকা হাসি রেখা টেনে বলল, এদের নাটকের তো শেষ নেই। তুমি টেনশন করো না ব্রো, তুমি সুমুকে দেখতে চাও তাই না? আমি ওর একটা পিক তুলে নিয়ে আসবো। আরিয়ান কিছু বলতে যাবে, তার আগে রোজা ঘুরে সোজা কেবিনের দিকে এগিয়ে গেল। কাচের দরজার হ্যান্ডেল ধরতে সামনে এসে দরজায় দাঁড়ায় দুজন গার্ড। স্টপ ম্যাম। এটা ফ্রুকুসকে তাদের দিকে তাকায়। একজন গার্ড গম্ভীর গলায় বলল, ফোনটা আমাদের কাছে জমা দিয়ে যান ম্যাম, এই কেবিনে ফোন নিয়ে ঢোকা অনুমতি নেই। রোজার চোখে ছোট হয়ে এলো, ঠোঁট শক্ত করে চাপা বিরক্তিতে বলল, ফোন নিয়ে ঢুকতে পারবো না মানে? এইটাই স্যারের অর্ডার, এই কেবিনে ঢুকতে হলে আপনাকে ফোনটা আমাদের কাছে জমা দিয়ে যেতে হবে। রোজা দাঁতে দত চেপে দাঁড়িয়ে রইল। পাশ থেকে আরিয়ান বলল, ঝামেলা করিস না রোজ, আমার কাছে দিয়ে যা ফোনটা। রোজা তবুও কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর হনন করে হেঁটে আরিয়ান হাতে ফোনটা দিয়ে কেবিনে ঢুকে গেল। আরিয়ান রুমের বাইরে পায়চারি করতে লাগলো। হঠাৎ তার চোখ গেল একটি নার্সের দিকে যে এগিয়ে আসছে সুমুর কেবিনের দিকে। আরিয়ান এগিয়ে গেল নার্সের দিকে। নার্সটিকে চোখের ইশারা সাইডে নিয়ে গেল। দুজনেই সাইডে এসে দাঁড়াতে আরিয়ান বলল, আপনার কাছে পেপার আর পেন হবে? এখন হবে না, তবে আপনার লাগলে এনে দিতে পারি স্যার। ওকে, তাড়াতাড়ি নিয়ে আসুন। নার্সটি দ্রুত চলে গেল পেপার অ্যান্ড পেন আনতে। মিনিট 5 বাদে পেপার আর পেন নিয়ে এলো নার্সটি। আরিয়ান নার্সটির হাতে থেকে পেপার আর পেন নিয়ে কিছু লিখে সুন্দর করে পেপারটি ভাঁজ করে দিয়ে বলল, সিরাজ খানের ওয়াইফের কেবিনে যাচ্ছেন? জি স্যার, ভিজিটিং আওয়ার শেষ আর ম্যামের মেডিসিনের টাইম হয়ে গেছে, দিয়েছি কিনা সেটাই দেখতে যাচ্ছি। বাঁকা হেসে বলল, যখন সকলে বেরিয়ে যাবে তখন পেশেন্টের হাতে একটা পেপারটা দিবেন। যদি জিজ্ঞাসা করে কে দিয়েছে আপনি কিছু না বলে চলে আসবেন। কিন্তু স্যার। নার্সটির কথার মাঝে আরিয়ান নার্সটির চোখের সামনে টাকা ধরল। নার্সটি টাকা আর পেপারটা নিয়ে চলে গেল সুমুর কেবিনের উদ্দেশ্যে। নার্স কেবিনে ঢুকতেই হালকা গলায় বলল, ভিজিটিং আওয়ার শেষ, আপনাদের এখন বাইরে যেতে হবে। অনেক রাত হয়ে গেছে, কাল ম্যাডামের অপারেশন, আজ ম্যাডামের ঘুমের প্রয়োজন। নার্সের কণ্ঠে শীতলতা কিন্তু একটা কড়া ভাব ছিল। সব একে একে বিদায় নিতে লাগলো। কেউ সুমুর কপালে চুমু দিয়ে, কেউ একরাশ চিন্তা নিয়ে, আবার কেউ নিঃশব্দে দরজার দিকে পা বাড়ল। সিরাজ ফিরোজাকে কোলে নিয়ে সুমুর পাশেই বসে আছে। ছোট্ট ফিরোজা তখন গভীর ঘুমে আচ্ছন্ন, মাথাটা সিরাজের বুকে হেলানো। অনন্যা খাতুন ফিরোজাকে নিতে এগিয়ে এলো। সিরাজ নরম গলায় বলল, তুমি চলো মম, আমি গাড়ি পর্যন্ত দিয়ে আসি। ফিরোজাকে ডাকতে চাই না এখন। অনন্যা খাতুন সুমুর দিকে তাকিয়ে একবার বললেন, কাল আবার আসবো মামনি, সাহস রেখো বললেন। কথাটা বলে ক্যাবিন থেকে ধীরে ধীরে বেরিয়ে গেলেন তিনি। সিরাজ উঠে দাঁড়ালো। সুমুর মাথায় আলতো করে হাত রেখে বলল, একটু থাকো সুইটার, আমি এক্ষুনি আসছি। তারপর নার্সের দিকে তাকিয়ে বললাম, একটু খেয়াল রাখবেন, আমি একটু নিচে যাচ্ছি। নার্সটি মাথা নেড়ে সম্মতি দিল। সিরাজ একবার সুমুর দিকে ফিরে তাকালো, তারপর বেরিয়ে গেল কেবিন থেকে। সকলে চলে যেতে নার্সটি ধীরে ধীরে এগিয়ে এলো সুমুর কাছে। আলতো করে একটা হাসি ঠোঁটে এনে বলল, আপনার হাজবেন্ড আপনাকে খুব ভালোবাসেন তাই না?
সুমু একটুখানি হেসে জানলার বাইরে তাকালো। রাতের নরম আলোয় তার মুখটা যেন আরো কোমল হয়ে উঠল। তারপর ধীরে বলল, ভালোবাসে বললে হবে না। উনি আমার সবচেয়ে বড় পাওয়া। অনেক কিছু চাইনি জীবনে, শুধু একজনকে চেয়েছিলাম যে আমার নিঃশব্দ কান্নাগুলো শুনবে। আর উনি ঠিক সেভাবেই এসেছেন। প্রতিদিন আল্লাহর কাছে যে শান্তি চেয়েছিলাম, উনি সেই শান্তির রূপ হয়ে এসেছেন। আর তাই ভালোবাসে এই একটা শব্দে আটকে রাখলে ভুল হবে। উনি যেন আমার ধৈর্যের পুরস্কার, আর আল্লাহর দেয়া সেই পুরুষ, আর আল্লাহর দেয়া সেই মানুষ যে আমার চোখে পানি আসার আগেই টের পায় আমি কষ্টে আছি। ভালোবাসার চেয়ে বেশি কিছু উনি আমার জন্য। আর এনার এগুলো ভালোবাসা না, এক প্রকার পাগলামি বলে। নার্সটি মুগ্ধ হয়ে তাকিয়ে রইল সুমুর মুখের দিকে। চোখে একটা অপার প্রশান্তি খেলে গেল তার। হঠাৎ তার মনে পড়লো কাগজটির কথা। গলার স্বরটা একটু নিচু করে বলল, আপনাকে একটা জিনিস দেওয়ার ছিল ম্যাম। সুমু ফ্রুকুচকে তাকে জিজ্ঞেস করলো, কি? নার্স কিছু না বলে কাগজটি পকেট থেকে বের করে সুমুর হাতে তুলে দিল। সুমু পেপারটা হাতে নিল। কে দিয়েছে? নার্সটি সুমুর প্রশ্নের উত্তর না দিয়ে আর কিছু না বলে চুপচাপ কেবিন থেকে বেরিয়ে গেল। সুমু কাগজটার ভাঁজ খুলে পড়তে শুরু করলো। সুমু, তোমার কেবিনের দরজার সামনে আমি দাঁড়িয়েছিলাম, এসকে ঢুকতে দিল না, কিন্তু আমার মন ঢুকে গেছে অনেক আগেই, সেটা কেউ থামাতে পারেনি। তুমি জানো না বেবি গার্ল, অপেক্ষা কাকে বলে? যখন একজন মানুষ শুধু একবার চোখের দেখা পাওয়ার আশায় শত রাত জেগে থাকে, আর প্রতিবার তাকে ফিরতে হয় কাঙ্ক্ষিত মানুষটিকে চোখের সামনে দেখতে না পাওয়ার অন্ধকার নিয়ে, তখন তাকে বলো অপেক্ষা। তোমাকে একবার দেখার তৃষ্ণায় আমি চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে থাকি, অপেক্ষা করি, ঠিক যেমন মরুভূমিতে কেউ এক ফোঁটা জলের আশায় মরিয়া হয়ে ওঠে। তুমি জানো না, আমার এই চোখ দুটো তোমাকে এক ঝলক দেখার জন্য প্রতি রাত জেগে থাকে। তুমি আমার কপাল দেখো, আমাকে প্রতিবারই ফিরিয়ে যেতে হয় না দেখা একটা খালি বুক নিয়ে। তুমি বুঝতে পারলে লেখাকার। সে বেড থেকে নেমে দাঁড়ালো, জানালার কাছে গিয়ে জানলা খুলে কাগজটা ছিঁড়ে ফেলে দিল বাইরে। তারপর আবারও বেডের কাছে ফিরে এসে চোখ বন্ধ করে শুয়ে পড়ল।